আমি কথা বলতে চাই শেখ হাসিনা রায়কে ঘিরে তারপরের আলোচনা সমালোচনাগুলো এবং তারপর সামনে জাতীয় নির্বাচন আসছে, সেই একটানা একটা রেশ ধরেই কথা বলতে চাই। আমি শুরুতেই আসলে জানতে চাই জনাব মুজিবুর রহমান মঞ্জু, যেটি বলছিলাম খুবই আলোচিত বা সারা জাগানো রায়, কারণ আলোচনা এবং সমালোচনা সব দুটোই ঘুরে ফিরে আসছে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপির রায় নিয়ে। একটু এটা আপনার কাছ থেকে জানতে চাই যে যেহেতু শুধুমাত্র দেশেই না, দেশে বিদেশে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে এই রায় নিয়ে, এমন কি কখনো হবে মানে একটা সন্তুষ্টি আছে দেশের মানুষের মধ্যে? এটা আমি খুব খেয়াল করছিলাম যখন আদালত রুমের মধ্যে কেউ কাঁদছেন, কেউ দোয়া করছেন, হাততালি দিচ্ছেন রায় শোনার পর, মানে এইটা এটা যেমন আছে, তেমনি আম, এমন কোনো মানে অনেক নিয়ে কথা হচ্ছে, ডেভিড বার্গম্যানও এটা নিয়ে বড় একটা লেখা লিখেছেন। আপনার কাছ থেকে আসলে এটা জানতে চাই যে কখনো এরকম হবে না তো, যেমন এটিএম আজহারুল ইসলামের রায় পরবর্তীতে মৃত্যুদণ্ড থেকে খালাস হয়ে গেল এবং হয়ে গেল গ্রস মিসক্যারেজ অফ জাস্টিস বলে আখ্যায়িত হলো। 21শে আগস্টের রায়, সেটি একদম পুরো সবাই খালাস হয়ে গেল। এরকম হয়ে যাবে না তো রায়ের যেই বিষয়গুলো, মানে ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার কারণে? মুজিবুর রহমান মঞ্জু, কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ শারমিন আপনাকে। প্রথম কথা হচ্ছে যে এই রাজনৈতিক মামলা যেগুলো হয় আর কি, হ্যাঁ, একটা রাজনৈতিক মামলায় আপনি যে সম্ভাবনার কথা বলেছেন, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে এই সমস্ত বিষয়গুলো তো চেঞ্জ হয়, পরিবর্তন হয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, ইভেন আইন পর্যন্ত পরিবর্তন হয়, তাই না? হুম। রাজনীতিতে এই যে আপনি যখন প্রোগ্রাম শুরু করছেন না, তখনই বলছিলেন যে এ পিঠ আলো তো আরেক পিঠ অন্ধকার। সুতরাং রাজনীতিতেই একমাত্র মানে প্রেক্ষাপট বদলের সাথে সাথে অনেক কিছু বদলে যেতে পারে। সুতরাং এটা আমি বলবো না যে আপনাকে, যদি আমরা ইতিহাসের গত 100 বছর দেখি তাহলে দেখবো যে এটা হতেই পারে আপনি যেটা আশঙ্কা করছেন, যে কোনো একটা সময় কি এমন আসতে পারে কিনা। প্রশ্ন হচ্ছে রাজনীতির দুটো দিক, একটা আইনের দিক, আরেকটা হচ্ছে রাজনীতির ইতিহাসের বিচারের দিক। ইতিহাসের বিচারে শেখ হাসিনা কি হিসাবে চিহ্নিত হয়ে থাকবেন, উনি কি হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন? দেখেন, আমরা যদি উনার বাবাকে কেন্দ্র করেই দেখি, যে উনার একটা দিন ছিল, একটা সময় ছিল যেটা উনি একেবারে একটা একটা স্বাধীনতার প্রতীক। উনি কিন্তু মুক্তিযুদ্ধে সশরীরে অংশ নিতে পারেন নাই, হুম। তারপরেও মুক্তিযুদ্ধের পর বিজয় মাল্য বা পুরো মানে পুরো বিজয়টা তার পদতলে নিয়ে উপস্থিত করা হয়েছিল। সুতরাং এটা একটা অসাধারণ মানে তার মানে ঘোষণা বা তার অর্জন। ঠিক তেমনি ভাবে আমরা যখন দেখি যে 75 সালে যে ঘটনার মধ্য দিয়ে তার পতন ঘটেছে, সেখানে আমরা দেখি যে লোকটার জন্য মানুষ রোজা রেখেছে, যে লোকটার জন্য মানুষ পাগল পাড়া ছিল, সেই কঠিন সময়ে দেখা গেল যে সেই লোকটার জন্য ঠিক এখন যেভাবে আওয়ামী লীগের যে আজকের যে পরিস্থিতি, অনেকটা সেরকম একটা পরিস্থিতি দেখা দিয়েছে। যে মানে মানুষ রাস্তায় আসে নাই, বা মানুষ শোক প্রকাশ করে নাই, বা কেউ হয়তো বলতে পারেন যে ভয়ে শোক প্রকাশ করতে পারেন নাই, ইত্যাদি নানা কথা কেউ কেউ বলতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে 75 সালে যখন তার পতন হয়েছিল তখন কিন্তু উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এবং এরপরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন তারা কিন্তু আওয়ামী লীগেরই লোক ছিলেন। আমরা যদি খন্দকার মোশতাককে দেখি বা অন্যান্য নেতৃবৃন্দকে দেখি যারা টেক ওভার করেছিলেন বা আর্মিতে যারা ছিলেন সে জায়গায়। এবারেরটা যেটা হয়েছে যে শেখ হাসিনার পলায়নের পরে একই রকম একটা প্রেক্ষাপটে তার বিচারটা হয়েছে। এখন ইতিহাসে যেমন শেখ মুজিবুর রহমান সাহেবও কিন্তু ইতিহাসে আবার জাতির পিতা একেবারে একমাত্র, তার যার ছবি, তার অবস্থান, সবকিছুতে তার নাম, সেটা ফিরে এসেছে। আবার কিন্তু দেখা গেল আওয়ামী লীগের পতনের পরে নাম নিশানা মুছে ফেলার একটা মানে প্রবণতা বা একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং রাজনীতিতে এটা হতে পারে, কিন্তু ইতিহাসে শেখ হাসিনার অবস্থানটা কি থাকবে, এরকম একটা হত্যাকাণ্ড। শেখ মুজিবের সাথে কিন্তু এইভাবে হত্যাকাণ্ডের বিষয়টা এত এত মানে, ধরেন শেখ মুজিবের এমন কোনো ভাষ্য পাওয়া যাবে না, এমন কোনো টেলিফোন সংলাপ পাওয়া যাবে না, এমন কোনো নির্দেশ পাওয়া যাবে না যেখানে উনি বলেছেন শুধু একটা কথায় ওনাকে ধরা হয় যে এখন সিরাজ শিকদার মানে এখন কোথায় কোথায় সিরাজ শিকদার, এটাকে বলা হয় যে জাসদের এই হত্যাকাণ্ডের সাথে উনি জড়িত ছিলেন। তো শেখ হাসিনার কিন্তু এই যে সংলাপ, শেখ হাসিনার যে হিংসাত্মক বক্তব্য, শেখ হাসিনার যে অপরকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য, অজস্র বক্তব্য আমাদের টেলিভিশনে, আমাদের ওয়েবসাইট গুলোতে, ইভেন গুগলে সার্চ করলে পাওয়া যাবে। এবং তার যে টেলিফোন সংলাপগুলোর ভিত্তিতে তার যে রায়টা দেয়া হয়েছে, এটার আপনি হয়তো ক্ষমতার জোরে এই রায়কে আপনি উল্টে ফেলতে পারবেন, কিন্তু এই হত্যাকাণ্ডের দায় থেকে নৈতিকভাবে শেখ হাসিনাকে আমি মনে করি না যে ইতিহাস কখনো দায় মুক্তি দিবে। এবং এটা আপনার আওয়ামী লীগের
এই নৈতিক জায়গা থেকে রাজনৈতিক জায়গা উঠে এসে আবার দাঁড়ানো, আবার মানুষের সমর্থন পাওয়া, এটা কোয়াইট ইম্পসিবল আমি মনে করি। আমি জি, রাজনীতির ছাত্র, রাজনীতি ইতিহাস থেকে আমি যতটুকু বুঝি যে নৈতিকভাবে আওয়ামী লীগের ফিরে আসা একদম অনেক স্পষ্ট। কঠিন হবে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, ইতিহাস দায় মুক্তি দেবে না, কিন্তু রায় উল্টে যেতেই পারে, যেমন করে আগের গুলো গিয়েছে। এটার একটা শঙ্কা তো থেকেই যায়। আমি ডক্টর জাহেদ আপনার কাছ থেকেও এই প্রসঙ্গেই জানতে চাই যে মানে বিশেষ করে আলোচনা সমালোচনার কথা বলছিলাম, দেশের মধ্যে অনেক সন্তুষ্টি, মানে অনেকেই বলছেন, যেমন আমি বিশেষ করে ডেভিড বার্গম্যানের বিষয়টা বলছিলাম, যে তারটা পড়ছিলাম যে তিনি বলছেন যে ডিফেন্স বা আসামি পক্ষের আইনজীবী বেয়ার মিনিমাম করেছেন, তার আসলে আরও অনেক কিছু করার ছিল। টেলিফোন সংলাপগুলো নিয়েও তিনি সেইখানে লেখায় প্রশ্ন তুলছেন। এই আদালতটির সব পক্ষের মধ্যে একটা বায়াসনেস ছিল কিনা এই প্রশ্নগুলো তুলছেন। মানে মানে ওই যে শোক প্রকাশ করবে দেশের মানুষ, সেটি যারা আসলে মানে শেখ হাসিনার পক্ষে, শেখ হাসিনার সমর্থক, এরকম করে যেন মুজিবুর রহমান মঞ্জু যাদের বলছেন তাদেরকেও দেখা যায় নাই। তারা তো আসলে কেয়ারই করছেন না এবং এই ফ্লগুলোকেই তুলে ধরছেন। তাহলে মানে আপনি এখানে কিভাবে বিশ্লেষণ করবেন এই জায়গাটি? আমি একটা কথা একটু বলি, মানে আমি বলছি না যে এটা নিয়ে অনেক মেজর সমস্যা হয়ে যাবে, কিন্তু আমরা তো এগুলো এড়াতে পারতাম। আমি সরকারের বায়াস ছিল সেটা এভাবে না বলে বরং এভাবে বলি। আমার একটা উক্তি মনে পড়ছে, আমি সরি সেটা বলার জন্য, কিন্তু বলছি। স্কাইপ কেলেঙ্কারির মধ্যে একটা ডায়লগ ছিল এরকম, যে সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। তো আমার কাছে হুম। না বেশ খানিকটা এই জিনিসটা মনে হয়েছে যে সরকার কি পাগল হয়ে গেছে, যে তার খুব দ্রুত একটা রায় লাগবে, নির্বাচনের আগে একটা রায় দিয়ে দিতে হবে। দেখুন, দীর্ঘদিন থেকে এই এই বিশেষ করে এই আপনার এই এনসিপি। মনে হওয়ার পেছনে আমার কাছে জি, মনে হলো অ্যাডভোকেট তাজুল ইসলামের সেই বক্তব্যটা, যে গুম কমিশনের একটা আয়োজনে তিনি বলেছিলেন যে একটু হ্রাস করতে হচ্ছে, যার কারণে নিখুঁতভাবে করা যাচ্ছে জি, না, কারণ পরবর্তী সরকার এসে এই বিচারটা চালিয়ে যাবে কিনা বা বিচারটা করবে কিনা, এই জন্য হ্রাস করতে আমি হচ্ছে। তাহলে তো সরকার রায় চাই। একদম তাই, একদম তাই। এবং আমরা এনসিপি কে দীর্ঘদিন চাপ দিতে দেখেছি সরকারকে, যে বিচার ভিজিবল হতে হবে এবং বিচার এর মধ্যে করতে হবে, নির্বাচনের আগে বিচার করতে হবে। মানে আপনি আইনের ছাত্রী, আপনি খুব ভালো মতো জানেন, ধরুন টেকনিক্যালি বলছি, কোন একটা পর্যায়ে হঠাৎ করে কোর্টের মনে হতে পারে না যে এটা পুনঃ তদন্ত হোক। অনেক সময় বিবাদীরা পুনঃ তদন্ত চায়, কোর্ট কনভিন্সড হয়ে না এই তদন্তে হবে না, নতুন তদন্ত করে নিয়ে আসো, হতে পারে। এভরিথিং ইজ পসিবল। আমাদের অনেক বিখ্যাত মামলায় এই ঘটনা ঘটেছে। হুম। তো এখন কিভাবে বলা যায় যে এর মধ্যে রায় দিয়ে দিতে পারবো? আর জনাব তাজুল ইসলাম যে কথা বলছেন বা এনসিপিও যা বলছে, এটাও আমার কাছে একেবারে কনভিন্সিং মনে হয় না। কারণ আগামীতে ক্ষমতায় এই নির্বাচন সামনে যেটা আছে, সেটা এনসিপি, জামাত, বিএনপি যেই ক্ষমতায় আসুক না কেন, এরা প্রত্যেকে শেখ হাসিনাকে দিয়ে টর্চার্ড। সুতরাং শেখ হাসিনার বিচার অন্যরা করবে না, আমি করে যেতে হবে। এই জন্য আমি এটা না যুক্তি খুঁজে পাই না, সত্যিই খুঁজে পাই না। যার যে দলটার সম্ভাবনা সবচেয়ে বেশি ক্ষমতায় আসার, সেই দলটা সবচেয়ে বেশি টর্চার্ড হয়েছে, সবচেয়ে লম্বা সময় ধরে টর্চার্ড হয়েছে, সবচেয়ে বেশি সংখ্যায় টর্চার্ড হয়েছে। তো তাই সে কেন বিচার করবে না, আমি আসলে জানি না। কিন্তু এটা করতে গিয়ে এখন সমস্যা যেটা হলো, বার্গম্যান যে কথাটা ডেইলি স্টারে লিখেছেন গতকাল, আর উনি প্রথম হুম। আলোতেও লিখেছেন, ডেইলি স্টারের কথাটা আমার ক্লিয়ারলি মনে আছে, যথেষ্ট কনভিন্সড হওয়ার মতো যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ সাক্ষ্য সবই হুম। আমাদের হাতে ছিল। এখন বিচারটা আসলে একটা প্রসেস। এই প্রসেসটার মধ্যে এখন প্রশ্ন তৈরি করে কি দাঁড়ালো, আমাদের এই শক্ত জিনিসগুলো প্রশ্নের মুখে পড়লো। হুম। তবে আমি একটা জিনিস একটু এভাবে বলতে চাই। অসুবিধা নেই, আপনি বলেন। মনে আচ্ছা হয় ঠিক লাইটটা আছে। বন্ধ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, অন লাইট হয়ে মানে যাবে। হ্যাঁ। লোডশেডিং হ্যাঁ, হয়েছে, জি। বলেন। হ্যাঁ। একটা জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হলো জামায়াতের বিচারগুলোতে যে ধরনের মারাত্মক গ্রোস ভায়োলেশন হয়েছে, এখানে এতটা হয়নি। এখানে আসলে কারণ ওখানে ইভেন সাক্ষ্য প্রমাণ তথ্য যেগুলো ব্যবহার করা হয়েছে, যেভাবে ব্যবহার করা হয়েছে, যেভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে, ইনফ্যাক্ট ওখানে সরকারের পক্ষে তখন ঝুঁকির জায়গা ছিল। এটাতে তো জামায়াতে ইসলামী তাদের মামলাগুলো ডিফেন্ড করেছে, তারা যেহেতু ছিলেন। ফলে এই সাক্ষী গায়েব করে দাও, স্কাইপ কেলেঙ্কারির মতো গ্রোস ভায়োলেশন হয়েছে, সেগুলো নিয়ে যেভাবে প্রশ্ন তোলা যায়, শেখ হাসিনার বিচার নিয়ে ওভাবে তোলা যায় না, আমি মনে করি। কিন্তু তার যতটুকুও আইনজীবী তোলা যদি গেল। যথাযথভাবে ডিফেন্ড না করেন, যদি যদি যেটা একদম বলছেন একদম বেয়ার একদম। মিনিমাম ডিফেন্ড করলে হয়তো এই বিষয়গুলো আসতো, মানে এই প্রশ্ন যখন আসবে তখন তো এটাই, এই বিষয়গুলো উঠে আসবে না যে তাকে তো আসবে ডিফেন্ডই করা আসবে, হয় না। শুধু সেটা না, ওয়েল ডিফেন্ড হলেও প্রশ্ন আসতো। কারণ হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির বিচার আসলে আপনি করতে পারেন কিনা, এটা নিয়ে সিরিয়াস প্রশ্ন আছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনি কখনোই কোনো আসামির অনুপস্থিতিতে ফাইনাল ট্রায়ালটা করতে পারেন না, কোনোভাবেই পারেন না, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে ধরছে না। তার চার্জ কনফার্মেশন পর্যন্ত ইন সাম সিলেক্টিভ কেসেস আপনি এটা করতে পারেন, তাও সব ক্ষেত্রে না। চার্জ কনফার্মেশনও আসামির, অভিযুক্তের প্রেজেন্সে হতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, আমি যেটা
ঘেঁটে দেখেছি। আর মেইন ট্রায়াল তো হতেই পারে না, সুতরাং আপনি খুব ভালো মতো করলেও এই প্রশ্ন থাকতো ইন্টারন্যাশনালি, কারণ আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার প্রশ্ন ছিল, আর সেটার পরও আমরা এটা করছি। এবং যেটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছে, আমি জানি না কেন উনি এটা করলেন। উনি যখন ব্রিফ করছিলেন, উনি মামলায় হেরেছেন, যিনি ডিফেন্স লয়ার, ওনার মনে খুব খারাপ বলে উনি হাসছেন। সেই হাসিটা মানে ওনার ভেতরের খুশি বেরিয়ে পড়ছে এই রায়ের জন্য, এটা প্রকাশিত হলো। এবং এগুলো যারা ব্যবহার করার ইনফ্যাক্ট তারা করছেন এবং বা আরো লজিকলি একটা করছেন, বিষয় তারা কিন্তু বসে আছে ব্যবহৃত করার হচ্ছে জন্য। ডাক্তার জাহেদ, ওই যে আদালতের মধ্যেও সেই কথোপকথন, আদালতের সাথে মানে বিচারকের সাথে যে কথোপকথন যেটা ভাইরাল হয়েছে সেটাও তো ব্যবহৃত হচ্ছে, সেটাও একদম, নিশ্চয়ই খেয়াল একদম, করেছেন যে একদম, এবং আহ, খুবই কেমন খুবই লয়ার। গাছাড়া। জি। জি, খুবই গাছাড়া হয়েছে। এবং বারগুয়েন আরেকটা প্রশ্ন তুলেছেন, সেটা হলো এই মামলা যে একটা আন্তর্জাতিক অপরাধ, এই যে যে এই ধরনের অপরাধ, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি নিয়ে কাজ করার মতো উনি কম্পিটেন্ট লয়ার, ওনার সময় কম পেয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিই, এটুকুই বলে আমার তো খুবই অবাক লেগেছে এটা। উনি খুঁটিনাটি দেখেছেন, ডেইলি স্টারে উনি গতকাল দেখিয়েছেন যে উনি হুম। যখন প্রসিকিউশনের পেপার সাথে পেয়েছেন তার 1.5 মাসের মধ্যে হিয়ারিং শুরু হয়েছে। হুম। বলে এইসব ক্ষেত্রে একটা খুব বেসিক বিষয় হচ্ছে উনি এটা সময় চাইবেন। সময় আদালত দিক না দেখে যে ডিফারেন্ট দিক, উনি চাইবেন যে 1.5 মাসের মধ্যে প্রিপারেশন সম্ভব না, যিনি আগে কোনোদিন এ ধরনের মামলা লড়েন নাই তার জন্য 1.5 মাস কোনো সময়ই না, কিন্তু উনি সেটাও চান না। তো খুব গ্রসলি, খুবই অবহেলার মাধ্যমে এটা করা হয়েছে। আমি খুবই মন খারাপ করি যে এটার কোনো প্রয়োজন ছিল না, এটার কোনো প্রয়োজন ছিল না। অহেতুক একটা বিতর্ক তৈরি করা হলো এবং এটা আমাদেরকে তাড়া করবে। এখন বিতর্ক তৈরি করার সমস্যাটা কোন জায়গায়? জামায়াতে ইসলামের যখন এই রায়গুলো হলো, এবং এটাতে কোনো সন্দেহ নাই, আপনি খুব ভালো জানেন যে একটা কোর্ট আসলে ডিসিশন নেবে তার সামনে উপস্থাপিত যেসব তথ্য, সাক্ষ্য, প্রমাণ, সেটার ভিত্তিতে। তো জামায়াতে ইসলামীর নেতাদেরকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে বা যে রায় দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে গ্রস ভায়োলেশন ছিল প্রসিডিউরাল। কিন্তু এবং আমি মনে করি যেভাবে এই মামলা হয়েছে তাদের ফাঁসি হতো না, কিন্তু এর মানে কি এই যে এনারা ওই সময় এসব অপরাধের সাথে জড়িত ছিলেন না? একেবারেই না। কিন্তু এই প্রসিডিউরাল প্রবলেমের কারণে যে ঘটনাটা ঘটলো, জামায়াতে ইসলামী এখন বলার চেষ্টা করছে যে না, তারা এইসব কোন রকম কোন অপরাধের সাথে তাদের কোনো নেতা জড়িতই ছিল না। হুম। ঠিক একই ঘটনা যদি সামনে ঘটে, যে শেখ হাসিনার এই বিচারের প্রসিডিউরাল ফ্লর কথা তুলে কেউ কেউ বলার চেষ্টা করবে যে না, উনি এসব কিছু করেননি। যদিও আমরা একটা জায়গায় মানে ভালো আছে, আমি ডক্টর ইউনূসকে একটা জায়গায় হুম। খুবই মনে করি ব্রিলিয়ান্ট ম্যাচিওর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে তদন্তটা তিনি করিয়েছেন সেটা করা। আর এটা মঞ্জু ভাই বলছেন ট্রু, যে আমাদের অত্যন্ত কনভিন্সিং আমাদের ডেটা ডকুমেন্ট আছে। মানে অন্যগুলো তো সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে হয়, এটা একেবারে ডকুমেন্ট আছে, বিশেষ করে তার লেথাল ওয়েপন ব্যবহার করার যে অডিও, যেটা ফরেন্সিক করা হয়েছে, দ্যাটস মোর দ্যান এনাফ যে তিনি এটা করেছেন। সো আমরা ওইটার সাথে পুরো হয়ে যাবে না, কিন্তু প্রশ্ন উঠে গেল, প্রশ্ন উঠে গেল। আর আমরা একই কথা, হাসিনার বিচার নিয়ে প্রশ্ন উঠুক, কিন্তু ডক্টর ইউনূসের সময় একটা বিচার নিয়ে প্রশ্ন কেন উঠবে, বা এত বেশি গ্রস প্রশ্ন কেন উঠবে, সেটা আমরা বলতে চাই। আর ডেভিড বার্গম্যানের মতো মানুষ, যিনি এর আগের ট্রাইব্যুনালটাকেও চ্যালেঞ্জ করে গেছেন হুম। ক্রমাগত, উনি ওনার জায়গা থেকে যখন এই প্রশ্নগুলো তোলেন, এটাকে আমাদের কগনিজেন্সে নেওয়া উচিত হবে। অন্তত ভবিষ্যতে আমরা যেন এই ধরনের কাজ থেকে বিরত থাকি। জি। যেটা মুজিবুর রহমান, যে আপনারও আরেকটুখানি মন্তব্য এখানে শুনতে চাইবো, যে ধরেন প্রসিকিউটর এখানে মানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আমরা এর আগেও বলতে শুনেছি, রায়ের পরে প্রতিক্রিয়াও বলতে শুনেছি যে এটি কোনো প্রতিহিংসার বিচার নয়। মানে এই কথাটি বারবার তিনি বলছেন। আমরা দেখছি যে রায়ের পর জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যুদ্ধাপরাধের বিচারে আওয়ামী লীগের সময় যেটি হয়েছিল সেটিতে ন্যায় বিচার হয়নি, এটিতে ন্যায় বিচার হয়েছে, এই বিচার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। মানে এই কথাগুলো বারবার বললেও একটা বিষয় আসে কিনা, মানে তাদের পক্ষ থেকে বারবার, যেখানে আসলে অভিযোগটা এরকম আসছে যে আসামি পক্ষ, মানে রাষ্ট্রপক্ষ, সবকিছুর মধ্যেই জামাতের নিয়ন্ত্রণ আছে। এই কথাগুলো যখন আসছে, সেই টবি ক্যাডম্যান, যিনি আগের আমলে মানে সেই যুদ্ধাপরাধের বিচার চলার সময় তখনও তিনি আলোচিত হয়েছিলেন, তিনি এখন এই ট্রাইব্যুনালের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। মানে সব মিলিয়ে এই কথাগুলোরও একটা ইম্প্যাক্ট থাকে কিনা। আমি আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে, এই মামলা বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আমি একজন সাক্ষী। কারণ আমি যেহেতু গুলিবিদ্ধ হয়েছিলাম আপনার 19 তারিখে প্রেস ক্লাবের সামনে, আমাদের মিছিলে গুলি করা হয়েছিল এবং এরপর তো আমি অ্যারেস্ট হয়ে রিমান্ডে ছিলাম। ফলে আমাকে কিন্তু একটা মামলায় সাক্ষীও করা হয়েছে এখানে। তো এখানে যে জিনিসটা একটু আমি ক্লিয়ার করি, ডাক্তার জাহেদ বলেছেন যদিও, সেখানে হচ্ছে যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটার আইনটাই একটা আলাদাভাবে করা। আপনার তো মনে আছে যে একটা পত্রিকার লেখা বা একটা বইয়ের
মানে ঘটনাকেও সাক্ষী হিসেবে এখানে গ্রহণ করার বিধান রাখা হয়েছে, যেটা আগে করা হয়েছিল। কিন্তু এই মামলায় আমরা দেখেছি এই ধরনের কোন ধরনের ফলস সাক্ষী বা কোন ধরনের এভিডেন্স যেটা মানে একদম ক্লিয়ার না, এই ধরনের কিছু নেওয়া হয় নাই। সো এখানে আরেকটা জিনিস যেটা ডাক্তার জাহেদ বলছিলেন যে সময় নিতে পারতো, দেখেন আমরা যখন সাধারণ কোর্ট হয়, হ্যাঁ, সাধারণ কোর্টে কিন্তু অনেকগুলো মামলা থাকে। হয়তো দেখা যাচ্ছে একটা মামলা 3 বছর ধরে চলছে, কারণ তার ডেট পড়ে একই দিনে, অনেকগুলো মামলা থাকে। এখানে কিন্তু যারা প্রসিকিউটর, এখানে যারা মানে জাজ এবং এখানে যারা ইনভলভ, এরা কিন্তু পার্টিকুলারলি এই মামলার জন্য স্পেশালি ইনভলভ, এবং তাকে এইটার জন্য ইনভলভ করা হয়েছে। এটা একটা ট্রাইব্যুনাল, এটার এখানে যারা বলছেন যেটা দ্রুত, এটা ট্রাইব্যুনাল করাই হয় দ্রুত করার জন্য, ট্রাইব্যুনাল করাই হয় যাতে প্রপার জাজমেন্টটা করা যায়, একদম টু দা পয়েন্ট এটা সবকিছু করা যায়। এখন এখানে যেহেতু আপনার আসামি পক্ষ অনুপস্থিত, যেটা আরো জাহেদকে আমি আরেকটু সংশোধন করে দিই ডাক্তার জাহেদকে, সেটা হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া বিচার কিন্তু এই ট্রাইব্যুনালই হয়েছে। আপনার মনে থাকার কথা চৌধুরী মাইনুদ্দিন না না ওনাকে না, আমি ফাঁসির আদেশ, আন্তর্জাতিক না না, হাসিনার স্ট্যান্ডার্ড মেলাবো কেন? আমি বলছি আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড সেটার কথা। না আন্তর্জাতিক একটা লোক যদি পালায় থাকে এবং পালায় থাকাটা তাকে পাওয়া যাচ্ছে না, বিষয়টা তেমন না। সে তো আপনার মানে ভিজিবল আছে, ভিজিবল হয়ে সে কোর্টে সারেন্ডার করছে না। আপনি এই জন্য না কি না তার না, আমি না না না, আমি তাহলে বলি, আমি আপনাকে একটা উদাহরণ দিই তাহলে। বেনিয়ামিন নেতানিয়াহু কোথায় আছে আইসিসি কি জানে না? আছে তো। ওর বিরুদ্ধে তো চার্জ, কনভিন্সিং চার্জ হয়েছে, ওর ট্রায়াল তো শুরু হয় নাই, কারণ নেতানিয়াহুকে আইসিসি তে না পাওয়া না যায় না নাই। আপনি 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 যেগুলো দিচ্ছেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের হ্যাঁ হ্যাঁ মঞ্জু ভাই, আইসিসির জায়গাটা। না না মঞ্জু ভাই, এক মিনিট আমি একটু ক্লিয়ার করে নিই, তাহলে দর্শকরা বুঝতে সমস্যা হবে না। আমি এই না আমি কথাই কিন্তু বলছি, আমি আমি একটু আমি না কিন্তু না না আপনাকে না, আমি আমি কিন্তু আপনাকে তখন বলি নাই, আপনি একটু ওয়েট করেন, আমি একটু বলা শেষ করি, ঠিক আছে? আচ্ছা আপনি জি, একটু না না, অপেক্ষা আপনি আমাকে করেন। মিসকোট করছেন মঞ্জু ভাই, আপনি আমাকে মিসকোট করছেন, না না সেই না জন্য আমি ক্লিয়ার মিসকোট করে করছি দিতে না তো, চাইছি। আমি উদাহরণ দিচ্ছি, না আমি না না, উদাহরণ আপনি আমাকে দিচ্ছি। মিসকোট করছেন মঞ্জু ভাই। আমি আবারও বলি, এই ট্রাইব্যুনালে হয়েছে কি হয় না সে আলাপ করি নাই। আমি বলছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ইন অ্যাবসেন্সিয়া বিচার হয় না, আমরা করছি, তাই প্রশ্ন ভাই তুলবে, এটা বলছি। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে, আপনি যদি আপনাকে এখন প্রশ্ন করি চৌধুরী মইনুদ্দিনকে যখন ইন অ্যাবসেন্সিয়া ফাঁসি দেওয়া হয়েছে, তখন কি আপনি এটা তুলছিলেন প্রশ্ন? এইটা না, সেটাও আমরা পুরো ইন্টারন্যাশনাল আমরা স্ট্যান্ডার্ডের পুরো ভায়োলেশন। কোর্টের বিরুদ্ধে, ওইটা পুরো কোর্টের বিরুদ্ধে না না কথা না না বলছি। আপনি না কি বলেন? ইন অ্যাবসেনিয়া, না 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 আমি অ্যাবসেন্সিয়া না। হ্যাঁ না, মঞ্জু ভাই, যারা ভাইরে প্রেজেন্টে, যাদের প্রেজেন্সে বিচার হয়েছে, আমরা সেটাই নাকচ করছি, সেই বিচারই নাকচ করছি আমরা। জাহেদ আপনাকে আমি বলি, আপনাকে আপনার এই যে আপনার একটা প্রবলেম হচ্ছে, আপনি শুনতেই পারেন না, ছেনছেনিয়ে ওঠেন। আপনি একটু শুনেন আগে। হ্যাঁ আমি যেটা বলেন। বলতে চাচ্ছি, আমি যে আপনি পরেও তো বলতে পারতেন যে আমি আপনাকে মিসকোট করেছি, এটা সমস্যা নেই, আপনার অস্থির হওয়ার দরকার নেই, সময় আছে। প্রথম কথা হচ্ছে যে এই ইন অ্যাবসেন্সিয়া বিচার এটা পৃথিবীতে রুলস আকারে আছে। হ্যাঁ, আপনি যেহেতু এখানে এত বড় একটা গণহত্যা হয়েছে, একজন এখানে রাজসাক্ষী উপস্থিত আছেন, এখানে শত শত মানুষের লাশ পড়েছে, মানুষরা ক্ষতিগ্রস্ত, এবং এটা নিয়ে অলরেডি রাষ্ট্রটা একটা, এখনো আমরা সেটেলমেন্টে যেতে পারি নাই। এবং এটার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আপনাকে বিচারের দাবিটা নিয়ে রীতিমতো রাজপথে পরিবারগুলোর মধ্যে একটা আর্তনাদ চলছে। সুতরাং আপনি টেকনিক্যালি আইসিসির কথা তুলে এখানে যখন রায়টাকে, এখানে তো রায়টাকে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নবিদ্ধ করার আলোচনাতে আপনি এটা তুলেছেন। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা কৌশলগতভাবে এই শহীদ পরিবার, এই আহতদের আর্তনাদকে কিছুটা আঘাত করার জন্য এটা একটা সুকৌশলী অবস্থান। সেজন্য আমি এটা প্রতিবাদ করছি। সো আমি যেটা মনে করি যে এখানে ইন অ্যাবসেন্সিয়া বিচার হয়েছে, এবং ইন অ্যাবসেন্সিয়া বিচার হতে বাধ্য। কারণ যখন কোনো আসামি পালিয়ে যায়, কোনো খুনি পালিয়ে যাবে, আপনার ঘর থেকে কেউ চুরি করে পালিয়ে গেলে আপনি তার বিচার তার জন্য শাস্তি হবে না? তাকে কোর্টে আনতে পারবেন না? তার তার ব্যাপারে সে কিন্তু যদি শেখ পালিয়ে থাকে হাসিনাকে তো তাহলে কি কোর্টে আনা যাচ্ছে না। না, শেখ হাসিনা কোর্টে আনা যাচ্ছে না কেন? উনি আসছেন না বলেই তো আনা যাচ্ছে না। উনি সেটার আসছেন না, জন্যই, বা উনি, সেটাই ইন অ্যাবসেন্সিয়া বিচার। আর মুজিবুর রহমান মঞ্জু, আমি হ্যাঁ, দেখছিলাম যে আন্তর্জাতিক যে আমি মানবাধিকার সংস্থাগুলো তারাও আসলে আমি এই একটু শেষ করি, অ্যাবসেন্সের আমি একটু বিচার শেষ নিয়েই প্রশ্ন করি তুলছেন। জি। আমি একটু শেষ করি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দায়িত্ব তো হচ্ছে, আমি তো আপনাকে বলছি যে শেখ হাসিনা যদি কালকে এসে আপিল করে, তাহলে কার ইন অ্যাবসেন্সিয়া বিচারটা হবে বলেন? আমি আপনাকে প্রশ্ন করছি। নো, অবশ্যই ধরেন না। আগামীকাল যদি শেখ হাসিনা এসে সারেন্ডার করে, সে আপিল করে, বিচারটা আবার হবে না? হবে কিনা বলেন? হ্যাঁ, অবশ্যই তাহলে তাহলে আপিল হবে। ইন অ্যাবসেন্সিয়া বিচার তো হচ্ছে না। আপনি ইন অ্যাবসেন্সিয়া বিচারটা করতে সেটা তো বাধ্য হয় নাই। হয়েছেন কেন? না না, হয় নাই, হবে তো। শেখ হাসিনা যদি হবে, কালকে এসে আপনি আপনি যদি আসবেন শেখ জানেন যে হাসিনা শেখ কালকে। হাসিনা আসবেন,
শেখ হাসিনা যদি আপনাকে বলে থাকে আসবে না, তাইলে তো আসবে না। আর যদি আপনার সাথে যোগাযোগ না থাকে, তাইলে তো আমি তো মনে করি আসা উচিত তার। আপনাকে তিনি বলেছেন যে যদি, উনি আসবেন? জি, আপনাকে কি বলেছেন যে উনি আসবেন? না, শেখ হাসিনা তো মানে তাকে যদি, তিনি যদি ন্যায় বিচার পেতে হয়, যারা বলছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের সিস্টেমে, তার তো আসা উচিত। আপনি কি মনে করেন না তার আসা উচিত? নিশ্চয়ই, নিশ্চয়ই বিচার প্রক্রিয়া ফেস করা নিশ্চয়ই, উচিত। নিশ্চয়ই ডাক্তার জাহেদও মনে করেন যে শেখ হাসিনার আসা উচিত, হুম। এবং তার অ্যাবসেন্স, তার প্রেজেন্সেই আমরা বিচারটা দেখতে চাই, এবং তার প্রেজেন্সেই তার কি আর্গুমেন্ট আছে সেটা শুনতে চাই। আমার নিজেরও শোনার ইচ্ছা আছে যে শেখ হাসিনা কেমন করে তার হৃদয়ে কাঁপলো না, সে হেলিকপ্টার থেকে গুলি করার কথা বললো, লেথাল ওয়েপন ইউজ করার কথা বললো, লাশ পোড়ানোর কথা বললো। হুম। এই জিনিসটা তার মুখ থেকে আমিও শুনতে চাই। কিন্তু ঠিক সেই আছে, শোনার যে ইচ্ছাটা আছে, যে আমাদের যে শোনার যে ইচ্ছাটা আছে যে আসলে কেমন করে হলো বা তার ডিফেন্সে তিনি কি বলতে চান, সেটিকেও তো হুম। খুব শক্ত করে সেই ইচ্ছাটার জন্য তো আদালতের প্রক্রিয়াটা কি হলো। কারণ জেরাই খান পান্না তিনি লড়তে চেয়েছিলেন শেখ হাসিনার মামলায়, যিনি আসলে শেখ হাসিনার পক্ষে কথা বললে পরিচিত মুখ, তাকে তো দেওয়া হলো না দাঁড়াতে। না কোনো নাম না জানা, মুখ না চেনা এমন একজন ব্যক্তি দাঁড়ালেন ডিফেন্স না, লয়ার না, হিসেবে। ওনার পক্ষে, ওনার জেডাই খান পান্না তো, এটা আপনি তো জানেন, জেডাই খান পান্না কিন্তু ইয়া হতে চেয়েছিলেন, এই ট্রাইব্যুনালের চিফ হতে চেয়েছিলেন। এখন এগুলো তো ধরেন ভেতরের কথা না জেনে বাইরের একটা জিনিস দেখলেই তো আর হবে না। জেডাই খান জেডাই খান পান্নাকে যখন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করা হয় নাই, তখন উনি নানা ধরনের সিন ক্রিয়েট করেছেন। এবং জেডাই খান পান্না, আপনি জানেন যে এটার উপর ক্ষুব্ধ হয়ে উনি নানা ধরনের পরিস্থিতি তৈরি করেছেন, সেটা আলাদা ইস্যু। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, কিন্তু আপনি আমরা যে যেটা কোশ্চেনটা জেনেছি এটা করছেন, হয়তো ভেতরের খবর, বাইরের খবর হচ্ছে তিনি শেখ হাসিনার আইনজীবী হতে চেয়েছিলেন, এটি প্রকাশ্য তিনি তিনি, আনুষ্ঠানিকভাবে ভাই, উনি জানিয়েছেন। যখন, উনি যখন ডেট শেষ হয়ে গেছে তখন উনি বলেছেন, এটা এটা আপনার জানা থাকার কথা। হ্যাঁ, এটা হঠাৎ কিন্তু করে উনি আইনজীবীর বলেছেন যখন, পরিবর্তন যে কোনো সময় কিন্তু হওয়া সম্ভব, এটি এমন কোনো বিষয় না যেটি একদম পরিবর্তন অযোগ্য। আইনজীবী একজন হলে যে কোনো না, না, পর্যায়ে না, মামলার ফাইনাল আপনাকে হবার মনে আগেও রাখতে আইনজীবী হবে, পরিবর্তন হয়। আপনাকে মনে রাখতে হবে আইনের বিষয়টা আইনের দৃষ্টিতে চলবে। এখন ধরেন উনি, শেখ হাসিনা পলাতক, একজন পলাতকের পক্ষে কেউ আইনজীবী হতে পারে কিনা আমি জানি না। স্টেট যাকে দিতে পারে সেটা আলাদা জিনিস, হুম। কিন্তু একজন পলাতক আসামির পক্ষে, খুনির পক্ষে কেউ এসে দাঁড়িয়ে আইনজীবী দাবি করতে পারে কিনা এটা আমি জানি না, এটা নিয়মটা জানতে হবে। কথা জি, বুঝছেন? মুজিবুর রহমান মঞ্জু, সো, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ওই যে না, আপনি না, বলছিলেন যে আমার, শোনার যে ইচ্ছা, শেখ হাসিনা কি বলেন, সেই ইচ্ছাটা হয়তো মিটিগেট হতো খানিকটা যদি জেরা খান পান্না দাঁড়াতেন। তাহলে হয়তো ডেভিড না, বার্গম্যান না, ওই না, এটা প্রশ্নটা হতো না, তুলতেন এটা কিনা জানি এটা না, এটা তুলতেও হতো না, পারতেন। এটা হতো না। আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলেছেন একটু ছোট্ট করে শেষ যে করেন। প্রতিহিংসামূলক বিচার কিনা, ঠিক আছে, এটা আমি ডাক্তার জাহেদের কথার সাথে আমি বলি যে বিএনপি বা জামাত ক্ষমতায় থেকে যদি বিচার হতো, তাহলে এটা প্রতিহিংসার বিচার বলতে পারতেন আপনি। হুম। এমন একটা সময় বিচার হচ্ছে যে বিচারটা কম্পারেটিভলি প্রতিহিংসা কম। আগামীতে হুম। দেখেন, আগামীতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, আইনমন্ত্রী হবেন, সেটা হবে কাদের থেকে? এই বিএনপি, জামাত, এনসিপি, এদের থেকেই হবে। এবং এরা সবাই অনেক অনেক বেশি মানে ক্ষতিগ্রস্ত জায়গা থেকে। ফলে জি, তখন কিন্তু প্রতিহিংসা ডক্টর ইউনূসও প্রতিশোধের, প্রচন্ড ক্ষতিগ্রস্ত ছিলেন, জনাব মুজিবুর রহমান মঞ্জু, প্রচন্ড ডক্টর না, ইউনূসও সেটা ক্ষতিগ্রস্ত ছিলেন। সেটা অত, সেটা অত প্রচন্ড না, ঠিক আছে, ওটা অত প্রচন্ড ক্ষতিগ্রস্ত না। ধরেন আচ্ছা। আপনি যদি দেখেন এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, উনি অত প্রচন্ড ক্ষতিগ্রস্ত না, যতটুকু ক্ষতিগ্রস্ত আপনার ধরেন ওই যে বাবর সাহেব, হুম। ঠিক আছে। আপনি যদি দেখেন যে এখন আসিফ নজরুল সাহেব যতটুকু ক্ষতিগ্রস্ত, তার চাইতে অনেক বেশি হুম। হুম। ক্ষতিগ্রস্ত আপনি দেখবেন যে জি। ব্যারিস্টার আরমান বা এই টাইপের যারা আছে। সুতরাং আগামী দিনে এই টাইপের লোকেরা যখন ক্ষমতায় আসবে, তখন হুম। দেখবেন হুম। যে তখন মনে হবে তাহলে যেন কেন সেই প্রতিহিংসা। বিশ্বাসটা চিফ প্রসিকিউটর সাহেবই রাখতে পারলেন না? কেন বললেন যে সামনের দিনে বিচার চলবে কিনা এই জন্য হ্রাস করতে হচ্ছে, যার কারণে এমনকি বিচারটা নিখুঁতভাবে নাও করতে পারেন? এই বক্তব্যটা চিফ প্রসিকিউটরের। না, না, মুজিবুর এটা রহমান মঞ্জু, এটা আমি আপনার কাছে আবার ট্রাইব্যুনাল, আসি, আপনার কাছে আমি আবার আসি এই প্রসঙ্গটা। শুনেন, ট্রাইব্যুনাল করাই হয় দ্রুত বিচারের জন্য। ট্রাইব্যুনালের পদ্ধতিই হচ্ছে যে যাতে ডকুমেন্টস গুলো হারিয়ে না যায়। আপনি তো জানেন কিন্তু যে চিফ এখানে অনেক প্রসিকিউটর কিন্তু ডকুমেন্টস বলছেন লুকিয়ে ফেলা নিখুঁতভাবে হয়েছে। করা যাচ্ছে না, তা সত্ত্বেও দ্রুত করতে হচ্ছে কারণ আগামী সরকার এসে সেটি চালায় কিনা। আমি জাস্ট তাকে কোট করছি, আমি বললে আপনি বললে আমি একদম লাইন বাই লাইন কোট করবো। আমি ডাক্তার জাহির আপনার কাছ থেকে আপনি না, কিছু ঠিক আছে, বলতে চাচ্ছিলেন, যোগ করতে চাচ্ছিলেন জনাব মুজিবুর রহমান মঞ্জুর প্রসঙ্গে, নিশ্চয়ই, সেটি নিশ্চয়ই, বলেন, প্লিজ। তারপর আমি প্রশ্নটি করবো। হ্যাঁ। আমার কথা মিসকট করা হচ্ছে, আমি একটু বলি। উনি একদম বললেন যে আমি রীতিমতো মানে যারা আছে তাদের দুঃখে আছে, কষ্টে আছে, তাদের সেই ক্ষোভ দুঃখকে সম্মান জানিয়ে বলছি, এবং মঞ্জু ভাই মনে করছেন যে এটা একটা পরিকল্পিত ভাবে আমি এগুলো করছি। দেখুন, আমি এটা নিয়ে প্রচুর কথা বলেছি, চ্যানেলে চ্যানেলে কলাম লিখেছি প্রথম আলোতে, যে কেউ চেক করতে পারে এই বিচার নিয়ে আমার অবস্থান কি। সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আমরা যখন বলছি যে এটাকে অহেতুক আমি কেন প্রশ্ন তৈরি করছি। ধরুন
মানবতা বিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এখন মানে ওনারা একটু আইন টাইন কম বোঝে নিশ্চয়ই, সেজন্য ওনারা ইন অ্যাবসেন্সিয়া বিচার পছন্দ করেন না। না পেলে আমি কেমনে বিচার করবো, তো আমি ইন অ্যাবসেন্সিয়া বিচার করে ফেলি। খুবই কমন কাণ্ড জ্ঞানের ব্যাপার, এবং আইসিসির ওই কাণ্ড জ্ঞানটা নাই যে তারা না আসলে আমি বিচার করব না। তাই তো ব্যাপারটা দাঁড়ালো, সারা পৃথিবী মিলে এরকম একটা কোর্ট করেছে যাদের এইটুকু কাণ্ড জ্ঞান নাই, যে এটা যাদেরকে আইসিসিতে আনা হয় সব বিরাট বিরাট ক্রিমিনাল। না আনতে পারলে আমি বিচার করব না। তাদের তো কাণ্ড জ্ঞান থাকা উচিত ছিল যে না, যাকে আমি পারবো না তাকে তার ইন অ্যাবসেন্সিয়া বিচার করে ফেলবো। তো আমরা এটাকে আবার যুক্তি হিসাবে দেখাচ্ছি, কারণ কি ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি, চোরের কথা বললেন মঞ্জু ভাই, চুরি টুরি না, 100 খুন 1000 খুনও কেউ কন্ট্রাক্ট কিলার করা আর ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি বিশেষ ধরনের অপরাধ। এই অপরাধটার বিচার নিয়ে কথা। আচ্ছা, ইন অ্যাবসেন্সিয়া বিচার আমরা করলাম, আমরা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে। তো এরপর কি করার কথা ছিল? যেহেতু শেখ হাসিনা প্রেজেন্ট না, তিনি তার লয়ার দিতে পারেন নাই, তখন উচিত ছিল আমরা এমন লয়ার দেয়া যিনি সিরিয়াসলি ফাইট করবেন, যিনি এফিশিয়েন্ট। কারণ ওই তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেহেতু আমরা একটা মানি নাই, সেটার জন্য আমাদের আরো বেশি কেয়ারফুল করা উচিত থাকা উচিত ছিল। আমরা ফাজলামো ডাক্তার করেছি গিয়ে। ডাক্তার জাহেদ, আপনি আপনার আপনি এখন আপনি আপনি এখন তো বাধা দিচ্ছেন, আপনি এখন বাধা না, দিচ্ছেন। এই যে আমি যে এখন বাধা দিচ্ছি না, এটা আপনাকে জানাই দিচ্ছি, আমি পরে কথা বলবো আচ্ছা এটা আচ্ছা, নিয়ে। ঠিক ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। তো উনি করলেন এটা, কথা দরকার ছিল আমাদের খুবই সিরিয়াস ধরনের কোন একজনকে দেয়া। আচ্ছা, 2 নম্বর কথা, যেটা এখানে পান্নার কথা আসলো, সরকার যাকে দেবেন তার ব্যাপার। সরকার যেটা এখানে পান্নাকে দেন নাই কেন? দিতে পারতেন, কারণ আমরা তার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট জানি, দিলে এই ধরনের অভিযোগ কমানো যেতে পারতো। আর সরকার জানিয়েছে টাইম শেষ হয়ে গেছে, যিনি আছেন তাকে না, তার সাথেই আরেকজনকে দেয়া যেতে পারতো, সিরিয়াসলি দেয়া যেতে পারতো। আরেকটা কথা আমি একটু বলি, মঞ্জু ভাইয়ের বক্তব্যের মধ্যে এটা ছিল, যেটার মধ্যে এক ধরনের পলিটিক্যাল অবস্থান। আমাদের শেখ হাসিনা কি ম্যাসাকার করে গেছে, ওটা মঞ্জু ভাই চাই আমি কম জানি না, এবং সেটার বিরুদ্ধে লম্বা সময়ে যে লড়াইয়ে মঞ্জু ভাই ছিলেন, আমিও খানিকটা থাকার চেষ্টা করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। তো এগুলো আমরা ওয়েল ইনফর্ম। একটা বিচার যখন এই সংক্ষুব্ধ মানুষের কথা মাথায় রেখে একটা বিচার করে শেষ করে ফেলতে হবে, এই সেন্স অফ আর্জেন্সি তৈরি হয়, সেটা খারাপ। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করছি, এই তাড়াহুড়ার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, কিছু বিচার তো তারপরে শেষ পর্যন্ত পরে যাবে, তো কি হবে? একটু খেয়াল করি, প্রতিহিংসার রায় বিএনপি জামাত দিতে পারে বলে মঞ্জু ভাই বলছেন। তো এখন তো মৃত্যুদণ্ডই দিয়ে দিল, এর চেয়ে বেশি কি রায় হইতো পরে? কি রায় হইতো? ওনাকে 100 বার ফাঁসি দিত একটার জন্য, মৃত্যুদণ্ডই তো দিয়ে দিল। তাহলে কি দাঁড়ালো যে বিএনপি বা জামাত বা আর কেউ আরো বেশি প্রতিহিংসায় আরো খারাপ রায় কি হতে পারতো আমি আসলে জানি না। এবং এই ট্রাইব্যুনালের আরো অনেকগুলো মামলা তো নির্বাচনের পরে চলে যাবে, তখন কি হবে তাহলে? এগুলো প্রত্যেকটা আসলে খোঁড়া যুক্তি। আমি আসলে অবাক না হচ্ছি এটা কিন্তু দেখে যে সরকার। মুজিবুর রহমান মঞ্জু এটা বলছেন যে প্রতিহিংসা রায় করলে তারা করতে পারেন, কিন্তু চিফ প্রসিকিউটর সাহেব বলছেন যে তারা হয়তো করবেন কিনা, বিচারটা চালাবেনই কিনা, একদম সেখানেই না, না, তিনি আমি সেটা সন্দেহ বলছি, সবা আমি শঙ্কা সেটা প্রকাশ বলছি না, করছেন। আমি মঞ্জু ভাইয়ের কথাই বলছি আবারও, যে হুম। মঞ্জু ভাইয়ের কথায় প্রতিহিংসার রায়, ধরলাম কথার কথা, এখন মৃত্যুদণ্ড হয় নাই, শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বিএনপির লোকজন আসলে, জামাতের লোকজন আসলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারতো। তো কিন্তু মৃত্যুদণ্ডই দিয়ে দিলেন, প্রতিহিংসার রায় এর চেয়ে আর বেশি কি হইতে পারতো? আমি মঞ্জু ভাইয়ের কথা খণ্ডন করার জি জন্য জি। বলছি। জনাব তাজুল যেটা বলেছেন আপনি সঠিক, যে তারা বিচারই করবে কিনা এই প্রশ্ন। এমনকি শুধু সেটা না, আমার সাথে এনসিপির যখন প্রচুর বিচার নিয়ে চাপ দিচ্ছে, এনসিপি আমার সাথে অনেকে টক করতে বলেছেন যে তারা সন্দিহান পরে বিচার হবে কিনা, তখন আমি তাদেরকে এই প্রশ্ন করেছি, ক্ষমতা যদি বিএনপি আসে, বিএনপি কি আমাদেরকে দিয়ে খুব আদরে ছিল? সবচেয়ে বেশি টর্চার দল, কেন সে বিচার করবে না? তো এইগুলো না আসলে যুক্তি না। আবারও বলি, বিচারের সাথে যখন আপনি এই যুক্তিগুলো আনেন, বিচারের মতো করে চলা উচিত। এখানের মধ্যে কেউ আহত নিহতরা দ্রুত রায় চায় কিনা, পরে বিচার হবে কি হবে না, এগুলোকে যখন যুক্তি হিসাবে আনা হয়, প্রবলেম হয়। এজন্য বলছি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অবশ্য আমাদের অনেকের এখন অ্যামনেস্টি ভালো লাগবে না, আমরা একসময় অ্যামনেস্টি আর হিউম্যান রাইটস ওয়াচ নিয়ে প্রচুর কথাবার্তা বলতাম ঠিক আছে, ডোবানোর জন্য। অ্যামনেস্টি মৃত্যুদণ্ডের বিষয়টাকে আমি সরিয়ে রাখি, কারণ এটা পৃথিবীর অনেক দেশে আছে, আমি বাংলাদেশে যেহেতু আছে, আমি এটাকে নিয়ে ডিবেট গ্রহণ করি না। ইন অ্যাবসেন্সিয়া বিচারের কথা বলেছে এমনেস্টি, ঠিক একই জিনিস লিখেছে যে এখানে ডিফেন্স লয়ার অত্যন্ত দায়সারা ভাবে এটা করেছেন। আমি এটাকেই তুলতে চাইছি। আমি এটুকু বলে শেষ করি মঞ্জু ভাই, আমার বক্তব্যটা হচ্ছে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছি না, আপনি যতই কাণ্ডজ্ঞানের যুক্তি দেন, ইন্টারন্যাশনালি এটা একসেপ্টেড না ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির মতো কোনো অপরাধের বিচার ইন অ্যাবসেন্সিয়া হতে পারে। তো আমরা যেহেতু সেটা করছিও, আমাদের উচিত ছিল ডিফেন্স লয়ারের ব্যাপারে খুবই সিরিয়াসলি, খুবই মেটিকুলাসলি স্টেপ নেওয়া, এবং এতে বিচার যদি দীর্ঘায়িত হয় হতো। শেখ হাসিনার সময় যেহেতু আগের আইসিটিতে তারা
কাস্টাডিতে ছিলেন, তারা ফাইট করেছেন, তাদের রায় হতে 2.5 বছর লেগেছে। আমাদের যদি মানে গ্রস অ্যাভারেজ প্রাথমিক রায় হতে আমাদের 2-2.5 বছর 3 বছর লাগলে কি ক্ষতি হয়ে যেত? হ্যাঁ, যেহেতু তাদের সাক্ষী ছিল না, তারা ফাইট করেনি, কিন্তু ডিফেন্স লয়ার যদি আরেকটু ফাইট করতো, এতে যদি আরেকটু বেশি সময় লাগতো, তাহলে আমরা এই বদনাম গুলো থেকে এখন বাঁচতাম, এটা বলতে চেয়েছি। জি, ডাক্তার জাহিদ স্পষ্ট। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনি আবার কিছু মাঝখানে বলার জন্য বলছেন, আমি একটা প্রশ্ন করি, তারপরে আপনি একসাথে মিলিয়েই না, বলেন আপনি যে আপনি আপনি প্রশ্নটা পরে করেন, নাহলে আচ্ছা আচ্ছা ঠিক ভুলে আছে, যাব। আচ্ছা শেষ করেন। প্রথম কথা হচ্ছে, ডাক্তার জাহেদ নিজেও অনেকগুলো মিসকোট করেছেন। যাই হোক, প্রথম কথা হচ্ছে যে অবশ্যই ডাক্তার জাহেদের তাড়াহুড়ার দরকার ছিল না। 3-4 বছর হলে ওনার সমস্যা ছিল না, কিন্তু যারা ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, আমাদের গায়ে যাদের গুলির দাগ আছে, আমরা যারা দিনের পর দিন জেলখানায় কাটিয়েছি, আমাদের বিচারটা আমাদের দেখা দরকার ছিল। এটা জাহেদের সাথে আমাদের মিলবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, শেখ হাসিনা যেরকম চান যে তার কোনো মানে দোষ তাহলে নাই। তো 5ই আগস্টের পর পর দিলে এই এই বিচারটা মানে সাথে সাথে যদি একটা রায় হতো বা একটা বিচার বলে দেওয়া হতো, কারণ তখনও এই বিষয়গুলো জলজ্যান্তই ছিল যে এতগুলো মানুষ চোখের সামনে মারা গেছে, তাহলে তো আরো বেশি আপনাদের মানে সবার ভুক্তভোগী যারা আছে তাদের সবার আরো বেশি আহ, মানে সন্তোষ হতো না হ্যাঁ, তাতে? হতো তো, হয়েছে তো। আপনি যখন শেখ হাসিনাকে গণভবনে ঘেরাও করেছিল, মানুষ কেন ঘেরাও করেছিল? হুম। রায় কার্যকর করার জন্য তো ঘেরাও করেছিল। শারমিন, আপনি এটা বুঝবেন না, আপনি যেহেতু ছিলেন না, আপনার গায়ে যেহেতু আঘাত লাগে না, আপনি সেই দুঃখটা বুঝবেন না। আপনি বলেন, জাহেদ কি এখন বলবে যে গণভবন আক্রমণ করা সঠিক হয় নাই, এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে হয় নাই? জাহেদ কি সেটা বলছেন? কখনো বলবেন? সেটি তো আসলে বলবেন না। আদালতের বাইরে, সেটি তো আদালত হ্যাঁ, না মানে না না, সেই সময় তো। আপনারা এই যে নানা ধরনের ঘোরপ্যাচ দিচ্ছেন না আপনারা, এটা আপনারা না না, দিতেই থাকবেন। ঘটনা। এটা আপনারা ঘোরপ্যাচ দিবেন। জাহেদ, আমাকে একটু বলতে দেন প্লিজ। হ্যাঁ, বলেন বলেন, জি। আমি এই জন্য বলছি, আপনার সাথে আমার কখনো মিলবে না। ওই যে বলছে না যে আপনার সাথে কখনো মিলবে না, আপনি পত্রিকায় কলাম লিখেই আপনার দায় সেরেছেন। ঠিক আছে, সুতরাং এটা মনে রাখতে হবে যে যে ক্ষতি হয়েছে, যে হারিয়েছে, যে সেদিন নেমে আপনার গণভবন ঘেরাও করতে গিয়েছে, তার সাথে শারমিন বা ডাক্তার জাহিদের কখনো মিল হবে না। সুতরাং এটা আপনাকে, আপনি যে বলছেন শারমিন যে ওই দিনই করা দরকার ছিল, হ্যাঁ ওই দিন করেছে তো। ওই দিনই তো মানুষ সব জায়গায় ঘেরাও করে ফেসিবাদের প্রত্যেকটা জায়গা আঘাত করেছে মানুষ। আমরা যারা জেলে ছিলাম, বেশিরভাগ লোক আমরা জেলে ছিলাম, কিন্তু সাধারণ মানুষ নেমে এসেছে। কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা গণ অভ্যুত্থান, এটা গণহত্যার প্রতিবাদে, গণহত্যার রায়ে। আপনার কি মনে নাই এই যে আপনি 25শে মার্চের গণহত্যার বিরুদ্ধে মানুষ যুদ্ধে নেমেছে? আপনাকে এটা বুঝতে হবে। আপনারা সাধারণভাবে বিষয়টাকে দেখছেন, এটা হচ্ছে সংকট। আপনারা আওয়ামী লীগকে একটা সাধারণ পরাজয় হিসেবে দেখছেন। এটা সাধারণ পরাজয় না, এটা হচ্ছে একেবারে একটা জাজ্জল্যমান গণহত্যা, যার কারণে একদম এখানে একদম জনাব একটা, মুজিবুর রহমান মঞ্জু, যার কারণে গণ শুনেন, অভ্যুত্থান, আমাকে বলতে দেন, আপনি আমাকে বলছেন যে একটু গণ বলতে দেন, অভ্যুত্থান। আচ্ছা বলেন। আমাকে বলতে দেন। সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান, এবং এটার ভিত্তিতেই একটা আপনার ট্রাইব্যুনাল হয়েছে, এবং ট্রাইব্যুনালের দায়িত্বই ছিল যে যেহেতু জাজ্জল্যমান প্রমাণগুলো আছে এটা করা। এখন যেটা আসেন, ডাক্তার জাহেদ যেটা বলছেন এনএফসিনশিয়া বিচার হবে না, বিশ্বখ্যাত আইনজীবী, তো বিশ্বখ্যাত আইনজীবী আনেন আপনি, এখানে তো রাখাই আছে, প্রভিশনে রাখা আছে, আপনি ইন্টারন্যাশনাল লয়ার আনতে পারবেন। আপনি শেখ হাসিনাকে কালকে হাজির করেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল কালকে এসে আত্মসমর্পণ করে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আইনজীবীদেরকে নিয়ে এসে ডিফেন্স করুক, অসুবিধাটা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখছি না এখানে। কোনো অ্যামনেস্টিরও আর কোনো মানে থাকার কথা না। অ্যামনেস্টি প্রয়োজন, নিজেও তারা এখানে আইনজীবী দেখ, সেটার সাথে তো কোনো কথা নাই। কথা হচ্ছে, আমি যে কথাটা বলেছি যে আপনার যে প্রশ্নটা উঠছে যে পরবর্তী সরকার বিচারটা কিভাবে করবে, কারণ এই সরকারের একটা, এটা ছিল একটা আপনার বলা যায় যে এটা দায়িত্ব তার, যে এতগুলো গণহত্যার, এতগুলো রক্তের মধ্যে দিয়ে সে এসেছে, এটার একটা প্রপার বিচার করবে। আমি তো আপনাকে প্রথমেই বলেছি, এটা যেহেতু রাজনৈতিক বিষয়, এখানে বিচার নিয়ে প্রশ্ন থাকবেই। আপনি চুল চেরা নানা ধরনের প্রবলেম তুলবেই। আপনি একজন আইনজীবী হেসেছে, এটাও একটা কারণ হিসেবে তুলবেই। যারা এই বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, যারা এই বিচারটা আদতে মন থেকে শেখ হাসিনার ফেসিবাদকে যারা মানে চায় যে সেই আশ্রয় প্রশ্রয় থাকুক, তারা কোনো না কোনো ভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করবে। আমার কথা হচ্ছে যে এখানে যতগুলো ডকুমেন্টারি এভিডেন্স এসেছে, সেই এভিডেন্সের আলোকে এটা পরিষ্কার যে শেখ হাসিনা এই গণহত্যার নায়িকা, এবং তিনি এটা করেছেন। আর যারা প্রশ্নবিদ্ধ করতে চাইবে, ওরা করতে চাইবেই, এরা করবেই। সুতরাং এটাতে জি কিছু আসে যায় না।
কেন তাহলে ডেভিড বার্গম্যানরা প্রশ্নবিদ্ধ করছেন, মানে সেই প্রশ্নটা আছে, তারা কি মানে এটি চান ফ্যাসিবাদকে কোনোভাবে প্রমোট করার জন্য? আপনি ভাই প্রশ্ন করছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনি প্রশ্ন ডেভিড করছিলেন যে বার্গম্যানের তো গণ অভ্যুত্থান কি কোনো স্ট্যান্ডার্ড মেনে ছেলে মারা হয়েছে? যায় নাই। গণ ডেভিড অভ্যুত্থান বার্গম্যানের তো রক্ত পড়ে নাই, ডেভিড বার্গম্যানকে তো আত্মীয় হারায় নাই, ডেভিড তাহলে কি জনাব বার্গম্যানের তো মুজিবুর এখানে রহমান রক্ত মঞ্জু ঝরে নাই। খুনের বদলে ঠিক আছে, খুন, এরকম যে একটা প্রিন্সিপাল, সেটাই পরে চলতে হবে? যার মানে যে খুনের শিকার হয়েছে তার পরিবার, সে তো সাথে সাথে গিয়ে আরেকজনকে মেরে ফেলবে, যে তার বাবাকে বা মাকে বা তার বোনকে স্ত্রীকে খুন করেছে, সেই খুনিকে সাথে সাথে খুনে। তখনই তো আসলে স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসছে। গণ অভ্যুত্থানে তো স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসে নাই। স্ট্যান্ডার্ডের প্রশ্ন বিচারিক অঙ্গনে নেওয়ার পরেই তো আসলে স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসবে, এই জন্যই তো বিচারিক অঙ্গনে নেওয়া, তাই নয় কি? না আমি তো আপনাকে সেটাই বলছি যে স্ট্যান্ডার্ডের প্রশ্নটা তুলবেই সব সময়। আপনাকে মনে রাখতে হবে যে ইন প্রিন্সিপাল জায়গাটায়, আর আপনি যদি খুঁত ধরে হাসলো কেন এটাকে একটা সমস্যা ধরেন, একজন ভালো আইনজীবী কেন দিতে পারলো না এটাকে ধরেন, আপনি তো ধরতে পারবেন এগুলার ভাই, আপনি ধরতে চাইলে ধরতে পারবেন, আমি সেটাই বলছি। জি। আচ্ছা, এই আলোচনা থেকে আমি ডাক্তার জাহিদ একটু এদিকেও যাই, যে না না আপনারা না না, আমি একটু, না আরো আমাকে আসলে থাকবেন এই এই আলোচনায়? আলোচনায় অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো। উনি যেসব কথা বললেন, মানে আমি খুব বলবেন। অবাক হচ্ছি। আমি মঞ্জু ভাইকে অনেকদিন থেকে চিনি, অনেক টকশো করেছি। আমি আসলে মঞ্জু ভাইয়ের সাথে আজকে টকশো করছি কিনা আমার এই সন্দেহ মাথা চাড়া দিল। মানে বিচার প্রশ্নটা কোথায়? মানে হয় ওনার আবেগকে আমি ধরতে পারি, উনি গুলি খেয়েছেন, এই জন্য ইমোশন থাকতে না পারে। আপনি আবেগ ধরতে মানে পারেন না না জাহেদ, না আপনি না আবেগ না, ধরতে পারি পারি পারবেন না, পারি পারি, না না পারি পারেন পারি না পারি, পারেন না। না না পারি পারি, শোনেন আমাকে, আমাকে বাধা দিয়েন না, আমি একটু বলি। কিন্তু আবার আমরা না একটা রাষ্ট্র তৈরি করেছি, এটা কতগুলো প্রতিষ্ঠান তৈরি করেছি আসলে এই কারণেই, যে আমরা এই আবেগের বশবর্তী, অনুরাগ বিরাগ না হয়ে আমরা যে অ্যাকিউজড, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধের অ্যাকিউজদেরও আমরা ন্যায় বিচার করতে চাই। একটা বিচার কিন্তু প্রতিহিংসার বিষয় না। মঞ্জু ভাইয়ের প্রতিহিংসা থাকার কারণ আছে, দিনের শেষে তিনি একজন মানুষ, তিনি অত্যন্ত ভদ্র শান্ত একজন মানুষ, অনেকদিন থেকে জানি, কিন্তু তিনি মানুষ। আমি দেখছি তার মধ্যে একটা মারাত্মক প্রতিশোধ পরায়ণতা আছে, প্রতিহিংসা আছে, এটা মঞ্জু ভাই থাকতেই পারে। কিন্তু একটা রাষ্ট্র যখন একটা বিচার করতে যায়, রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান যখন বিচার করতে যায়, তিনি এই সংক্ষুব্ধ মানুষের ক্ষোভকে আমলে নেবেন না। আমি আবারও বলছি, ক্ষোভকে আমলে, এটা হুম। যত আহত আছে, যত নিহত আছে, মঞ্জু ভাই বলবেন যে আপনি এগুলো বোঝেন না, আপনি এভাবে বলবেন, তাহলে ভাই রাষ্ট্র টাষ্ট্রের দরকার নাই। ওই যে গণভবনে যেভাবে হয়েছিল, গণভবন আর উনি এটাকে যখন প্যারালাল করছেন যে জনগণ গণভবনেই বিচারটা করে ফেলতে চেয়েছিল, ইয়াস করে ফেলতে চেয়েছিল, করে ফেলতো সেদিন, সেটাকে যখন উনি কোর্টের প্যারালাল করেন যে টু সাম এক্সটেন্ট, আমি খুবই হতাশ, আসলে না খুবই না হতাশ। জাহেদ, একটা আপনি না না কিন্তু না না, বারবার প্লিজ আপনি কিন্তু প্লিজ বারবার প্লিজ আপনি কিন্তু প্লিজ বারবার প্যাঁচ লাগান, আমি প্লিজ, কিন্তু সেটা না বলি না না নাই। না না না, আমি একটু রিডিং বিটুইন আমি লাইনস ও বুঝি মঞ্জু না ভাই, না আমি একটু একটু আপনাকে আমি একটু আপনি একটু বুঝি মঞ্জু ভাই। মঞ্জু ভাই আমাকে একটু বলতে শারমিন, দেন, আমি আপনি আবার কিন্তু বলেন। শারমিনের কথা আপনি আবার প্রসঙ্গে বলেন। বলেছি। না আপনি আবার বলেন, শারমিন আপনি যখন বলেন, আপনি বলেন, না আপনি আবার বলেন, প্লিজ শারমিন আমাকে যখন একটু বলতে বলেছে দেন। যে তখনই করে ফেলতো, তখনই আমি না এটা না একটু, বলেছি। না না এটা একটু বলি আপনাকে। তো আপনি বলছেন যেহেতু আপনি সংক্ষুব্ধ, যেহেতু আরো 1400 মানুষ মারা গেছে, যেহেতু 25,000 আহত হয়েছে, তাদের জায়গার দিকে তাকিয়ে রায়টায় দিতে হবে, ব্যাপারগুলো এরকম দাঁড়ালো, সুতরাং এটা ফাস্টার হতে হবে। আমি এই এই মারাত্মক সংকটের মধ্যেও এখন আপনি বলবেন যে আপনি যেহেতু গুলি খান নাই আপনার এরকম মনে হয়েছে, আওয়ামী লীগের লোকজনকে ধরে যখন কোর্টে পিটাইছে, আমি কিন্তু এটার বিরুদ্ধে কথা বলেছি, চটথাপ্পড় দেওয়ার বিরুদ্ধে কথা বলেছি। হ্যাঁ বলতে পারেন যেহেতু আপনি তো গুলি খান নাই, আপনি শুধু কলাম লিখতেন, টকশো করতেন, তাই আপনার গায়ে লাগে না। আমি যেহেতু গুলি খেয়েছি, তাই আওয়ামী লীগের কাউকে কোর্টে নিয়ে যদি যখন পিটায়, আমি সঠিক মনে করি। আপনি এটা বলেন নাই, কিন্তু এটা যুক্তি হতে পারে। আপনি এভাবে যুক্তি দিচ্ছেন, আপনি যেটা করছেন এটা অ্যাডহমিনাম, ব্যক্তিগত আক্রমণ করছেন। আপনি কত কত না না রোল না প্লে আপনি করেছেন আপনি আপনি সেটাকে আপনি সামনে এটা এনে, আপনি আবারও মঞ্জু ভাই এক মিনিট, আপনি এক আবারও মিনিট ভুল প্লিজ, ব্যাখ্যা আমাকে দিচ্ছেন। আমাকে একটু কথা বলতে দেন। আপনি কত কত রোল প্লে করেছেন সেটাকে সামনে এনে আমাকে ডিমিন করে, আপনি আপনার যুক্তি, আপনি কিন্তু যুক্তি দেন নাই, এগুলো এগুলো যুক্তি না। আপনি করছেন কি, আমাকে ডিমিন করে আপনি কত রোল প্লে করেছেন সেটা দেখিয়ে আপনারা যা বলছেন সেটাই সঠিক এটা বলার চেষ্টা করছেন। সরি, আমি যে কথাটা বলছি আবারও বলতে চাই, বিচার, ন্যায় বিচার আসলে আমরা কেন করি? এটা সবচেয়ে বড় অপরাধীর ন্যায় বিচার কেন করতে চাই? মৃত্যুদণ্ড ছাড়া অন্য বিচারগুলোতে দুটো উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে, ধরুন তাকে সাজা দিলাম, চৌধুরী মামুন, তার সাজা নিয়ে সমালোচনা আছে, উনি 5 বছর সাজা খাটবেন, আমরা চাই যে তিনি সাজা খেটে নিজেও শুদ্ধ হবেন এবং সমাজও দেখবে অপরাধের সাজা হয়। কিন্তু মৃত্যুদণ্ডের আসলে আর কিছু থাকে না, কারণ তার শোধরানোর উপায় নেই যদি মৃত্যুদণ্ড হয়ে যায়। এটা সমাজে একটা ডেটারেন্ট হিসাবে কাজ করবে, আমরা সেটা বুঝি। আমরা একটা ন্যায় বিচার চাই, সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতার জন্য ন্যায় বিচার চাই, এই হচ্ছে কথা। সুতরাং যখনই আমরা এই ইমোশন, এটা ওটা নানান কারণ দেখিয়ে বলছি যে এগুলো জাস্টিফাইড, যখন আমরা কেউ বলার চেষ্টা করছি যে এই জিনিসগুলো এইভাবে না হয়ে অন্যভাবে হতে পারত, এটার উদ্দেশ্য এই, ভবিষ্যতে যেন
ভবিষ্যতে যেন আরো বিচার আছে সেগুলোতে না হয়, সেটার ইন্টারপ্রিটেশন আবার করা হচ্ছে সমালোচনাকে আটকে দেওয়ার জন্য। ও তো তারকে বাঁচিয়ে দিতে চায়, যেমন শেখ হাসিনার সময় শুনতাম ও তো রাজাকারের দোসর, ও তো যুদ্ধাপরাধীদের দোসর। যখনই প্রশ্ন তুলছে তখনই বলা হচ্ছে শেখ হাসিনার এই যে অপরাধ সেটাকে বাঁচিয়ে দিতে চাচ্ছে, তার পক্ষে কথা বলা হচ্ছে। এই ট্যাগিং গুলো প্রবলেম্যাটিক। আমাদের মতো মানুষও যখন আজকে এটা বলি, আমরা এই জিনিস শুনলাম আজকে মঞ্জু ভাইয়ের মুখ থেকে। তো যেটা বলতে চাই, উদ্দেশ্য দুটো। আমরা সুযোগ আছে, আমরা এটা অ্যাভয়েড করতে পারতাম। আর এবার এটা নিয়ে যথেষ্ট কথা বলছি, উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে শেখ হাসিনা আসবেন না বাংলাদেশে, তার তো আরো মামলা আছে, ইন অ্যাবসেন্সিয়া বিচার হবে। আমি বিচার হবে না তাও বলছি না, হুম। যেহেতু প্রশ্ন উঠবে সেই ক্ষেত্রে ডিফেন্সের ক্ষেত্রে খুবই সিরিয়াস ধরনের পারফরমেন্স হচ্ছে, কারণ এগুলোর ভিডিও আছে, এগুলো লাইভ হয়, সুতরাং এগুলো সবার চোখের সামনে আছে। এই জি ডকুমেন্ট গুলো কোনো একদিন আমাদেরকে লজ্জা দেবে। মানে মঞ্জু ভাইয়ের এই গুলি খাওয়ার, তার অ্যাক্টিভিজমের ক্ষোভ আস্তে আস্তে প্রশমিত হবে, মানুষের ক্ষোভ প্রশমিত হয়। 5 বছর 10 বছর পর মঞ্জু ভাইয়েরও মনে হবে, তখন আমি কনফিডেন্টলি বলছি যে এই জিনিসগুলো আরেকটু ভালোভাবে হওয়া উচিত ছিল। কোর্টের অন্তত এই জিনিসগুলোকে কগনিজেন্সে না নেওয়াই ভালো হতো। আমি সেটাই বলতে জি চাই। জি আমি জনাব মুজিবুর রহমান জাহেদ, মঞ্জু, আমি বলি আহ, শারমিনের আজকে আর প্রশ্নই শারমিন নাই। যখন হ্যাঁ না না শারমিন যখন বলেছেন যে আপনারা তাহলে বিচার তখনই করে ফেলতেন, ওই কথার প্রেক্ষিতেই আমি ওই কথাটা বলেছি। আপনি কিন্তু এটাকে একটা অন্যটার সাথে যোগ করে দিয়েছেন, ঠিক আছে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার হচ্ছে আপনার কথা আমি মেনে নিচ্ছি যে বিচারের এটা না হলে ভালো হতো, এটা তো আমাদেরও কথা। আপনি দেখবেন বিচারের দিন আমি ফেসবুক পোস্টে কি লিখেছি, তো আমি এটার জন্য লিখেছি আমি আমরা হাসিনাকে বাঁচাতে চাই বলতেছেন আপনি আমাকে? এটার জন্য আপনি আমাকে না এটা না না বলছেন না যে না আমি হাসিনাকে বাঁচাইতে চাই? না হাসিনাকে বাঁচাইতে চাই আমি আপনাকে তো বলি না, আপনি গায়ের দিকে টেনে নিলে তো বলছেন কিছু করার নাই। বলছেন বারবার ওই আপনি লয়ারের গায়ে হাসার কথা তো আমি বলছি, আজকেও বলছি, আপনি সেটাকে বারবার তুলে তুলে আমাকে কটাক্ষ করছেন। না তো ভাই যে আচ্ছা, আপনি এখান থেকে একটু আপনি আমরা আরেকটু আপ- আগাই, আমাদের হাতে সময়ও নাই, আপনি একটু আমরা আপনি এস- আপনি হাসির কথা বললে আমি সেটার হ্যাঁ ব্যাপারে কথা বলতে পারবো না? সেই লোক তো নিশ্চয়ই পারবেন, তার নিশ্চয়ই হাসির পারবেন। সেই লোক তো তার হাসির ব্যাখ্যা দিয়েছে, তাই না? আমি তো তার পক্ষে নিয়ে আপনার সাথে তর্ক করছি না। আমি আপনার সাথে আমার একটা জায়গায় সন্ধির জায়গা, সেটা হচ্ছে আমি বলছি যে আপনি শেখ হাসিনা এরকম একটা অন্ধকার যুগ কায়েম করে গেছেন, সেই কায়েমের পরপরই আপনি শেখ হাসিনার জন্য ন্যায় বিচার চাওয়ার জায়গাটায় আপনি যেভাবে চাইতে পারছেন সেটা অন্যরা পারছে না, ঠিক আছে? সমস্যা এবং নাই, কোর্ট পারছে না শুনবে কেন? কেন সেটা? না না মঞ্জু, এটা কোর্ট শুনবে না 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 তো, না আপনি চাইবেন আর না, আমি সেটা ঠিক কোর্টের আছে। কথা বলছি না, আমি কোর্টের কথা বলছি না, আমি আপনার কথা হুম, বলছি। কোর্টের কথা জি পরে আসেন। এজন্যই প্রথম কথা কোর্ট যদি হচ্ছে কোনোভাবে ভুক্তভোগীর সাথে সংশ্লিষ্ট হয়ে যায়, তাহলে বায়াস আচ্ছা হিসেবে কোর্ট নিজেও সরে যায়। শারমিন, শারমিন, আমার সামনে একটা 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 বড় উদাহরণ আছে, আমি একটা বড় উদাহরণ দিই, ঠিক আছে? আমি সাফার্ড, আমি একজন ভুক্তভোগীর উদাহরণ দিই, আচ্ছা, সেদিন আমি আপনি তার সাথে। আপনি তো আমাকে কথা বলতে দিচ্ছেন না জাহেদ, আচ্ছা আপনি আপনি তো শেষ আমাকে করেন, আমি কথা বলতে বলবো। দিচ্ছেন না, সমস্যা। বলুন। জি মানে তো আমার আজকে তর্ক কথা আর হচ্ছে বিতর্ক, আমার সময়ও শেষ হয়ে যাচ্ছে। একটু নির্বাচনের দিকে আগাতে মানে কথা বলতেও চাচ্ছিলাম, না, সেটা মনে ঠিক হয় আছে, সম্ভব আমি না। এই জি এই শেষ করুন। আমি এই কথাটা কারণ আমি এই কথাটা শেষ করলে এটা আপনি শেষ পাবেন। প্রথম জি কথা হচ্ছে এই বিচারের আপনি যদি দোষ ধরতে চান, ত্রুটি বিচ্যুতি ধরতে চান, সকলে সব বিচারের ত্রুটি বিচ্যুতি ধরতে পারবে। গ্রস জায়গায় যে কথাগুলো জায়েদ সাহেব তুলে ধরেছেন, একটা হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া বিচার। আমি মনে করি ইন অ্যাবসেন্সিয়া একটা লোক থাকলে তার বিচার করা যাবে না, এটা 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 কোনো ন্যায় বিচারের কথা না। তিনি যদি পালিয়ে থাকেন, তিনি যদি নিজেকে দূরে রাখতে চান, এটা একটা আমি মনে করি হুম ইন্টেনশনাল ম্যালাফাইড একটা ইন্টেনশন। সো আপনারা যে কথাটা তুলছেন যে যে ত্রুটি বিচ্যুতি গুলো হয়েছে, সেই ত্রুটি বিচ্যুতি গুলো সারানোর একটাই উপায়, সেটা হচ্ছে শেখ হাসিনা আসুক, তিনি এখানে সারেন্ডার করুক এবং উনি ভালো লয়ার এখানে নিয়োগ করুক, বিশ্বখ্যাত লয়ার নিয়োগ করুক, তাইলে এই ন্যায় বিচারের প্রশ্নগুলো থাকবে না। আমিও 10 বছর পরে এসে আফসোস হুম করব না, আমিও দেখবো যে না ঠিক আছে, শেখ হাসিনা এসেছেন, তার পক্ষের কথাগুলো আমরা শুনেছি, একটা ন্যায় বিচার আমরা পাবো। প্রথম সেটা তো কথা একটা হচ্ছে পারফেক্ট পিকচার হতো, একটা সেরকম তো আর হচ্ছে এক- না। একজন একজন আসামি যখন অ্যাবসেন্ট থাকে, যখন সে নিজেকে ডিফেন্ড করে না, নিজের কথা বলে না, তখন বিচারটা একপক্ষীয় হয়। এটাই নিয়ম, এটা আইনের বিধান, সেটা কিছু করার নাই। তখন তার পক্ষ হয়ে কেউ কেউ এটাকে প্রশ্নের কথা তুলতে পারবে, এটা কোনো সমস্যা নাই। আমি যেটা বলছি যে আমাদের বলা উচিত তবুও আসলে বিচারকে ন্যায় বিচার হতে হয়, আর সেটি আসামির জন্য ন্যায় বিচার হতে হয়। সেটি আইনের বিষয়। নিশ্চয়ই আপনি যা মনে করেন সেটি আপনি মনে করতেই পারেন জনাব মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের কি মনে হয় জনাব মুজিবুর রহমান মঞ্জু, এখানে একটু বলবেন যে মানে এর পরে আমরা দেখেছি যে এখন সাজাপ্রাপ্ত শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি বলেছেন যদি তার ব্যান তুলে নেওয়া না হয়, যদি নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে পরিস্থিতি সহিংস হতে পারে, এরকম একটা হুঁশিয়ারি হুমকিও তিনি দিয়ে রেখেছেন। কি মনে হয় এরকম কোনো শঙ্কা কি নির্বাচন ঘিরে দেখেন?
অবশ্যই সেটা তো দেখি, কারণ আওয়ামী লীগ তো অলরেডি সহিংস পথে গেছে, ঠিক আছে না? আওয়ামী লীগ তো সহিংসতা, লকডাউন, নানা জায়গায় বাসে আগুন দেয়া, এটা আগুন দেওয়ার পরও যদি আপনি এটাকে সহিংসতার পথ না দেখেন, তাহলে তো এটা আমার জন্য একটা ভুল কথা হবে। যেখানে বাস পুড়িয়ে দেওয়ার মতো সেই পুরানো সংস্কৃতিটা আবার ফিরে এসেছে, হুম। এবং এবং আমাদের অনেক অনেক মানবাধিকার কর্মীরা ভাবছেন যে আমরা আবার ন্যায় বিচারের, শেখ হাসিনার সাথে অনেক ন্যায়ানুগ আচরণ করা উচিত। শেখ হাসিনার সাথে ন্যায়ানুগ আচরণ করার জন্য তো আমরা সেই সহযোগিতাটা পেতে হবে। সুতরাং আজকে আমি দেখি ইলেকশন বানচাল করা, রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য সব ধরনের চেষ্টা করবে। বরং আমি যেটা মনে করি যে ভারত সরকারের সাথে আমাদের একটা আলোচনা হতে পারে যে শেখ হাসিনাকে তারা মানে আইনের হাতে সোপর্দ করুক, এবং আমি মনে করি যে আওয়ামী লীগের একটা ডিসকাশনে আসা উচিত যে প্রয়োজনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, তাও কোনো অসুবিধা নেই। ন্যায় বিচারটাও হোক, শেখ হাসিনার জাজমেন্টটাও হোক, আওয়ামী লীগও নির্বাচনে আসুক, আমাদের জি নির্বাচনটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক। জি, এটাই তো, এই যে প্রশ্নগুলো যেটা নিয়ে কথা হচ্ছিল, ভারত সরকার তো এগুলোকে নিশ্চয়ই লুফে নেবে, এই প্রশ্ন যেগুলো আলো উঠছে এই বিচার নিয়ে, এবং শেখ হাসিনাকে ফেরানো না ফেরানোর যুক্তি হিসেবে একটা শক্ত যুক্তি দেওয়ার মতো অবস্থানে চলে যাবে কিনা। আমি আসলে এটিও একটু বলছিলেন যে আপনি শেখ হাসিনা ফিরুক, মানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গেছেন ভারতে, এবং যেদিন যাওয়ার কথা তার চেয়ে একদিন আগেই গেছেন। ডাক্তার জাহিদ, এখানে কি একটু বলবেন মানে কেন তিনি গেলেন? শেখ হাসিনার বিষয়ে কোনো আলোচনা হবে কিনা? আমরা জানি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন সেখানে অনুষ্ঠিত হবে, তার বাইরে পর্দার পেছনেও কিছু হবে বলে জানেন? আমি একটু বলি, মানে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এই আশাটা না করাই ভালো। মানে না করাই ভালো। বাস্তবতার নিরিখে আমাদের আসামি বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে, আবার ওর মধ্যে ফাঁক আছে। আমি ফাঁক আছে। গতকাল সারাদিন ইন্ডিয়ার অনেকের কথা শোনার চেষ্টা করলাম। শুধু এটা না, আমরা দীর্ঘদিন থেকে এই আলাপটা করেছি, মানে ভারতকে স্লেভের মতো করে সার্ভ করা শেখ হাসিনাকে ভারত হ্যান্ড ওভার করবে না, এইটুকু কৃতজ্ঞতা বোধ ভারত দেখাবে, এবং সবাই একমত এটাই। মানে আমি অবাক হয়েছে, 5 আগস্টের পরবর্তী সময় আমি একজন কংগ্রেস নেতা শশী থারুরকে দেখেছি বিজেপির বয়ান, এমনকি কংগ্রেসের বয়ানের বাইরে আমাদের পক্ষে কথা বলছেন। কিন্তু সারপ্রাইজিংলি থারুরকেও দেখলাম, বেশ আগের কথা এটা, তিনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে রাখতেই হবে যে কোনো মূল্যে, সেটার ব্যাপারে খুবই শক্ত। শেখ হাসিনাকে ইভেন ভারত তো বাইল্যাটারাল চাপে পড়বেও না, আর ভারতকে আমরা আসলে ইন্টারন্যাশনাল চাপও দিতে পারবো না, জাতিসংঘ তো অন্য যত দায়ী থাকুক, কারণ এখানে ডেথ পেনাল্টি হয়েছে। ডেথ হুম। পেনাল্টি হলে আসলে কাউকে আপনি আর অনুরোধও করতে পারবেন না। ভারতকে পারবেন, ভারতের ডেথ পেনাল্টি জিরি আছে, কিন্তু ইন্টারন্যাশনাল কোনো চাপ আসলে সম্ভব তো, এটা আমরা ভুলে যাই। শেখ হাসিনার বিচার আদতে একটা প্রতীকী বিচার, এটা দরকার ছিল। শেখ হাসিনা বাংলাদেশে আবার এসে, মানে ওনার তাত্ত্বিক ভাবে বলছে, যদি লিস্ট করার সম্ভাবনাও থাকে, তার বয়স বা সময় পক্ষে নাই, কিন্তু ওটা আর হচ্ছে না, যেহেতু তিনি ক্যাপিটাল পানিশমেন্টের জন্য একজন আসামি, এবং উনি যেহেতু ফিরছেন না, উনি আপিল করবেন না, ওনার আপিল হবে না, সো এই রায়টা ফাইনালাইজ হবে। দুই এনএসএ গেছে কেন, এটা নিয়ে ভারতে প্রচুর আলাপ হচ্ছে। আমি দেখলাম, আমি বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা, ওই নিরাপত্তা উপদেষ্টার সাথে সম্ভবত সম্ভবত তারা কেউ কেউ বলার চেষ্টা করছে যে কোনো ফর্মে আওয়ামী লীগকে নির্বাচনে আসা নিয়েই সম্ভবত আলাপ হচ্ছে। এর মধ্যে আমি একটা জিনিস খুবই ইন্টারেস্টিং দেখলাম, এই রায়ের পর ভারত কিন্তু শেখ হাসিনাকে খুব বেশি ওন করেনি। তাদের অফিসিয়াল স্টেটমেন্ট খুবই মেজার্ড, ন্যূনতম কোনো অসন্তোষ প্রকাশ করা হয় নাই। এবং ওই আমি বিনা সিকরি বা পিনাক রঞ্জনদের কথা বলছি না, আমি একজনের কথাকে একটু গুরুত্ব দিয়ে নেই, সেটা হচ্ছে শ্রীরাধা দত্ত। আমি ধারণা করি ভারতের ডিপ স্টেটের অনেক মন্তব্য শ্রীরাধার মুখ দিয়ে আসে। শ্রীরাধা কিন্তু সিরিয়াসলি শেখ হাসিনাকে অ্যাকিউজ করেছেন, ভেরি ইন্টারেস্টিং। উনি আল জাজিরায় কথা বলেছেন, এবিসি অস্ট্রেলিয়াতে কথা বলেছেন, ডয়চে ভেলেতে কথা বলেছেন। তিনি শেখ হাসিনার সময় 24 সালে আওয়ামী লীগ ভোট দিতে যায় নাই, শেখ হাসিনা ভায়োলেন্স প্রভোক করছেন, উনি ইন্টারন্যাশনাল মিডিয়াকে বলছেন। এবং উনি সরাসরি বলছেন শেখ হাসিনার অনেক আগেই রিজাইন করা উচিত ছিল, করে নতুন কাউকে দিয়ে আওয়ামী লীগের পুনর্গঠন করা দরকার ছিল। আমার ধারণা এগুলো অনেক ক্ষেত্রেই ভারতের এস্টাবলিশমেন্টেরই সিদ্ধান্ত। আমরা খেয়াল করে, আমি এখানে যোগ করে দিতে চাই, শেখ হাসিনা যে 3টা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারন্যাশনাল, এর মধ্যে কিন্তু ওনার পরিবারের কেউ, উনি তো বটেই, ওনার পরিবারের কেউ আওয়ামী লীগের দায়িত্বে থাকতে হবে এমন কোনো শর্ত নেই বলে ঘোষণা করেছেন। এগুলো ভারত সরকারের কাস্টডিতে থাকা অবস্থায় আমি মোটামুটি নিশ্চিত যে এটা তাদেরই সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া। তো আমি এটাকে এভাবে পড়তে চাই, আমরা আরো তথ্য হয়তো পাবো। দুই নিরাপত্তা উপদেষ্টা হয়তো বা আওয়ামী লীগের স্পেস কি হবে, পরিস্থিতি কি হবে, সেগুলো নিয়ে বেশি কথা বলেছেন। আর একটা জিনিস হয়তো আমাদের জায়গা থেকে চাওয়া হতে পারে, এটা আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং নরেন্দ্র মোদীর কাছে চেয়েছিলেন, শেখ হাসিনা ফিরুক না ফিরুক উনি যাতে কথা না বলেন, ওনার কথা বন্ধ করার জন্য, সেই অনুরোধটাও হয়তো করে থাকবেন। জি, জনাব মজিবুর রহমান মঞ্জু, আপনার কি মনে হয়, কি আলোচনা, মানে আলোচনার বিষয়বস্তু কি?
আমি তো বললাম যে এই আলোচনাটা খুবই ভালো হয় যদি এই ফর্মে হয়, যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে, শেখ হাসিনা এখানে এসে আপিল করবে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এই বিচারটার যে গ্যাপগুলো আছে সেটা পূরণ হবে। পাশাপাশি আওয়ামী লীগও নির্বাচনে অংশ নিবে, তাহলে আর আমাদের নির্বাচনও প্রশ্নমুক্ত হয়ে যায়, বিচারও প্রশ্নমুক্ত হয়ে যায়। আমরা মোটামুটি বলা যায় যে গণতন্ত্রায়নের দিকে আমরা যেতে পারবো। কিন্তু ডক্টর জাহেদ যে হতাশার আপনি কথা কি বললেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের পক্ষে, মানে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, সেটি আপনি চাইছেন? আওয়ামী লীগ এইভাবে বোমা মেরে তারপরে নির্বাচন বানচাল করে তারপরে গাড়ি পুড়িয়ে অশান্তি করার চাইতে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করুক না, অসুবিধা কোথায়? হুম। মানে আমি যেটা বলছি যে আওয়ামী লীগকে হাসিনার নির্বাচন করতে বিনিময়। হলে, আওয়ামী লীগের নির্বাচন করতে হলে তো আওয়ামী লীগের নেতাদেরকে এখানে ডিসিশন মেকিং প্রসেসে আসতে হবে, তাদেরকে তো এখানে আসতে হবে, কথা বুঝেন নাই? তো না, এই বাহির থেকে বিদেশে, যদি ডিসিশন মেকিং করেন, যেমন করে তারেক রহমান করেছেন এতদিন বা এখনো করছেন, যদি করেন। না না ঠিক আছে, তো বাইরে থেকে করেই তো আগুনে বাস পোড়াচ্ছেন, বাইরে থেকে সিদ্ধান্ত দিয়েই তো লকডাউন ডাকছেন, বাইরে থেকে সিদ্ধান্ত দিয়েই তো আপনার বিভিন্ন জনকে হুমকি ধমকি দিচ্ছেন, তাই না? কথা সেটা না, আমি যেটা বলছি যে আপনি ইন্ডিয়ান ইস্যুতে কথা বলছেন, তো ইন্ডিয়ার সাথে এই ডায়লগটা হতে পারে যে শেখ হাসিনাকে তারা আইনের হাতে সোপর্দ করবেন। আবারও বলছি, আপনি মনে হয় বুঝেন না আমার কথা। প্রথম হচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসবেন, উনি একেবারে আইনের সর্বোচ্চ, উনার যত আপিলের যত সুযোগ আছে সবকিছু গ্রহণ করবেন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে গ্যাপগুলো হয়েছে, এরপরে যাদেরকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে ওনারা আর হাসবেন না হয়তো, তাহলে সেভাবেই বিচারটা হোক। পাশাপাশি নির্বাচন যেটা হবে সেটাতে আওয়ামী লীগ জয়েন করুক, তাহলে আমাদের নির্বাচনও প্রশ্নমুক্ত থাকলো, বিচারও প্রশ্নমুক্ত থাকলো। এটা যদি এই নেগোসিয়েশনটা যদি খলিল সাহেব করতে পারেন এবং তাহলে সবচেয়ে ভালো হবে, এটা হচ্ছে আমার প্রত্যাশা আর কি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সেই প্রত্যাশা আসলে পূরণ হবার মতো কিনা জানি না, পূরণ হবে কিনা, কি বিষয়ে আলোচনা হচ্ছে, যদি উনি এসে ব্রিফ করেন, জানান, তাহলে হয়তো জানবার সুযোগ হবে। যদিও সেরকমটা হয় না, তবুও সেই আশায় থাকবো নিশ্চয়ই আমরা। অনেক ধন্যবাদ জনাব মুজিবুর রহমান আর মঞ্জু। আর আপনাকে শেষ কথাটা বলি, সেটা হলো যে ডাক্তার জাহেদ যেহেতু রাজনীতির সরাসরি সম্পৃক্ত না, আমরা যেহেতু রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত, সো স্বাভাবিকভাবেই ডাক্তার জাহেদের সাথে এই জায়গায়, রাজনৈতিক জায়গায় আমাদের মত পার্থক্য থাকবেই। ঠিক আছে, এটা আমি বলবো যে ডাক্তার জাহেদ যাতে তারপরও এটা নিয়ে তারপরও অবাক যারা না হয়। আমাদেরকে যারা আমাদেরকে নেতৃত্ব দেবেন, আমরা চাই তারা তাদের আবেগ, ক্ষোভ, অনুরাগ বিরাগকে সরিয়ে রেখে ন্যায় বিচারের কথা বলবেন। আমরা আবার এটাও এক্সপেক্ট না করি। না না জাহেদ, আমরা তো আমরা আমি 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 তো একটা পক্ষ, আপনাকে মনে রাখতে হবে, আমি একটা পক্ষ। আমি তো আপনাকে বলেছি আমি মামলার সাক্ষী, সাক্ষী। আপনাকে আমি বলেছি যে আমি একজন ভিকটিম। সো আমি কিন্তু হুম। আপনাকে এটা স্বীকারই করে নিয়েছি। আপনার জায়গা আর আমার জায়গা আচ্ছা, এক হবে না, আপনার দেখা আর আমার দেখা এক হবে না, এটা আমি আগেই ডিসক্লেমার দিয়েছি কিন্তু। জি, অনেক ধন্যবাদ জনাব মুজিবুর রহমান মঞ্জু। এটি স্পষ্ট যে আপনার জায়গা, মানে আপনি আসলে আহ, মানে ভিকটিমের জায়গা থেকে এই বিষয়টাকে দেখছেন। অনেক ধন্যবাদ, স্পষ্ট। ডাক্তার জাহিদুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক ধন্যবাদ।